নিমগাঁও, একটা ছোট্ট গ্রাম যেখানে মাটির গন্ধ মিশে আছে বাতাসে, আর সকালের রোদ ফসলের মাঠকে সোনালি রঙে রাঙিয়ে দেয়। এই গ্রামে প্রায় ৪-৫০০ মানুষ সাধারণ জীবন কাটায়। এখানেই থাকত ১৪ বছরের ছেলে ফারিস, যার মুখে ছিল নিষ্পাপ হাসি আর চোখে অগণিত স্বপ্নের ঝিলিক। ফারিস ছিল অনাথ। ছোটবেলায় তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তার একমাত্র আশ্রয় ছিল দাদি, যিনি দুর্বল হাড় আর অগাধ মমতায় নাতিকে আগলে রাখতেন। ছোট্ট কুঁড়ে ঘরে ভালোবাসা আর সরলতেই ছিল তাদের ধন। দাদির গল্প আর হাতের রান্না ফারিসের কাছে ছিল অমূল্য। এক সুন্দর সকালে, যখন সূর্য ঠিক সবে তার রোদ্দুর মাঠের ওপর ঢালছে, ফারিস কোদাল হাতে নিজের জমিতে কাজ করছিল। হঠাৎ কোদাল শক্ত কিছুর সাথে ঠেকে গেল। মাটি সরিয়ে সে দেখল এক বোতল, সোনালি রঙের, যার গায়ে রহস্যময় নকশা খোদাই করা, যেন কোনো প্রাচীন কারিগর তার প্রাণ ঢেলে বানিয়েছে। ধুলোতে ঢাকা থাকলেও তার জ্যোতি চোখ ধাঁধিয়ে দিল। কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতিতে ফারিস বোতলটা তুলল। সঙ্গে সঙ্গে শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ। দাদিকে দেখানোর ইচ্ছে হলেও কৌতূহল তাকে থামালো। সে কাপড় দিয়ে বোতলটা মুছতে লাগল। হঠাৎ ধোঁয়ার মতো কুয়াশা বেরিয়ে এক মেয়ের আকার নিল। চোখ দুটো তারার মতো ঝলমল, মুখে রহস্যময় সৌন্দর্য, পরনে প্রাচীনকালের মতো রেশমি পোশাক। ভয়ে চিৎকার করে ফারিস বোতল ছুঁড়ে পালাতে গেল, কিন্তু সেই মূর্তি ভেসে এসে তাকে আটকাল। কণ্ঠস্বর ছিল মধুর, তবুও গভীর। সে জানালো সে এক জিন, আর ফারিস তাকে মুক্ত করেছে। সে নাকি ফারিসের ইচ্ছা পূরণ করতে পারবে। ফারিস প্রথমে বিশ্বাস করল না। মনে হলো এ যেন গ্রামের ভয়ঙ্কর গল্পের কোনো ডাইনি। কাঁপতে কাঁপতে সে বলল, যদি এত শক্তি থাকে তবে দাদিকে হাওয়ায় মিলিয়ে দেখাও। জিন মুচকি হেসে আঙুল ছটকালো। মুহূর্তেই রান্নাঘরে থাকা দাদি উধাও। ফারিস ছুটে গিয়ে দেখল সেখানে শুধু আতপাকার রান্না আর খালি বাসন। বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে জিনের দিকে তাকিয়ে বলল, দাদিকে ফিরিয়ে দাও। জিন বলল সে সত্যি ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু প্রাচীন মন্ত্রের বই খুলে দেখল কেউ একবার অদৃশ্য হলে চিরদিনের জন্য হারিয়ে যায়। রাগে ফারিস ক্ষিপ্ত হয়ে জিনকে ধমকালো। জিন দুঃখভরা কণ্ঠে বলল সে ভুলের প্রায়শ্চিত্তে চিরকাল ফারিসের দাসী হয়ে থাকবে। কিন্তু রাগে ফারিস তাকে আবার বোতলে ঢোকার আদেশ দিল। ধোঁয়ার কুণ্ডলি হয়ে জিন বোতলে মিলিয়ে গেল। রাতে ফারিস কান্নায় ভেঙে পড়ল। দাদির ছবিকে জড়িয়ে সে কাঁদল। ক্ষুধা তাকে আরও অস্থির করল, কিন্তু রান্না জানে না। রান্নাঘরে কেবল কাঁচা আটা আর কিছু সবজি। চোখ পড়ল বোতলের দিকে। বাধ্য হয়ে সে আবার বোতল ঘষল। জিন বেরিয়ে এসে দুঃখভরা চোখে ক্ষমা চাইল। ফারিস বলল তার খুব খিদে পেয়েছে। জিন মনে করিয়ে দিল সে মোটে 3টে ইচ্ছা পূরণ করতে পারে। প্রথম ইচ্ছা গেছে দাদিকে অদৃশ্য করতে, দ্বিতীয় ইচ্ছা গেছে তাকে আবার বোতলে ফেরাতে। এখন বাকি মাত্র একটি ইচ্ছে। জিন পরামর্শ দিল শেষ ইচ্ছা এমনভাবে চাইতে হবে যাতে সে চিরকাল ফারিসের দাসী হয়ে থাকে। ফারিস তেমনটাই করল। আঙুলের এক ইশারা জাদুর বন্ধন তৈরি হলো। এখন সে ফারিসের স্থায়ী দাসী। ফারিস খিদের কথা জানাতেই জিন রাজকীয় ভোজ সাজিয়ে দিল। খেতে খেতে ফারিস জানতে চাইল তার নাম কি আর কেমন করে সে বোতলে বন্দী হলো। জিন বলল তার নাম সায়রা। সে 5000 বছর ধরেই বোতলে বন্দী। সায়রা তার অতীতের কাহিনী শোনাতে লাগল। প্রাচীন সভ্যতার রঙে রাঙা সময়ের এক বিশাল সাম্রাজ্য, সূর্য বংশ, যার রাজা বিক্রমাদিত্য ছিলেন ভয়ঙ্কর শাসক। তার জাদুকরী মুনির রক্ষক ছিল সায়রা। স্বর্গের দেবতারা তৈরি সেই শক্তিশালী জিন পাহাড় নড়াতে সময়কে বাঁকাতে পারত, কিন্তু মানুষের প্রতি দয়া ছিল তার দুর্বলতা।
রাজা এই দুর্বলতার সুযোগ নিয়ে জাদুকরের সাহায্যে এক নকশাখচিত বোতল বানিয়ে সায়রাকে বন্দী করল। তার ক্ষমতা ব্যবহার করে তিনি অসংখ্য মহল বানালেন, শত্রু দমন করলেন। অবশেষে সায়রা রাজাকে অমান্য করল। ক্রুদ্ধ বিক্রমাদিত্য তাকে চিরতরে বোতলে বন্দী করে রাখার অভিশাপ দিল। কিন্তু সায়রা শেষ শক্তি দিয়ে বোতলকে দূরে পাঠিয়ে দিল। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, সূর্যবংশ ধ্বংস হয়ে গেল, কিন্তু বোতল মাটির নিচে অক্ষত রইল। অবশেষে নিমগাঁওয়ের মাঠে, যেখানে ফারিস তা খুঁজে পেল। এখন সায়রা চিরদিনের জন্য ফারিসের দাসী। কিন্তু ফারিস কি এই অসীম শক্তি সঠিক পথে ব্যবহার করবে নাকি? জানতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। আমাদের পরিশ্রম আর এই গল্প ভালো লাগলে একটি লাইক দিন, আর নতুন পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো।